নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আরব সফর উইথ বঙ্কন্যা ব্লগ চ্যানেলের আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ন্যাচারালি কিভাবে থাইরয়েড গ্ল্যান্ডকে কিওর করব, এই সেশনের আজ সেকেন্ড সেশন। প্রথম সেশন থেকে আমরা বুঝেছি যে আমাদের ব্রেন আমাদের পুরো বডিকে কন্ট্রোল করে। যেহেতু এটা পুরো বডিতে ঘুরতে পারে না, তাই ব্রেনে অবস্থিত পিটিউটারি গ্ল্যান্ড যখন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনকে তৈরি করে, তার মানে পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডকে সিগন্যাল পাঠায় যে তুমি এবার T3, T4 ক্যালসিটোনিন নিঃসৃত করতে পারো। এই থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজমকে কন্ট্রোল করে, মানে আমাদের বডি খাবার খাওয়ার পর যখন ফুল রেস্ট নেয় তখন আমাদের সেই ফুডটাকে এনার্জিতে কনভার্ট করে এবং সেই এনার্জি নিয়ে আমাদের পুরো বডি, আমাদের সেল, অর্গান, মানে আমরা সারাদিনের সব কাজ করতে পারি। এবার জানবো হাইপার থাইরয়েডিজম কি, এটা কেন হয়, আর এর ফলে আমাদের শরীরকে কি কি প্রবলেমের মধ্যে দিয়ে পার হতে হয়। আমি আমার ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ভিডিওতে আগেই ডিসকাশন করেছি যে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং থাইরয়েড প্রত্যেকেই আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এবং মিনারেল। এরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট এবং একে অপরের সহযোগিতায় আমাদের শরীরকে সুস্থ রাখে। এদের মধ্যে যদি কেউ একজন অ্যাবসেন্ট থাকে বা কারোর কম বা বেশি সিক্রেশন হয় বা কারোর অভাব হয়, তাহলে আমাদের বডিতে নানা রকমের প্রবলেমের সৃষ্টি হয়। যেমন আমাদের শরীরে যদি ভিটামিন ডি কমতি থাকে, তাহলে আমরা যতই ক্যালসিয়ামযুক্ত ফুড খাই না কেন, সেটা আমাদের ইন্টেস্টাইন অ্যাবজর্ব করতে পারবে না এবং আমাদের শরীরে আস্তে আস্তে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুটোরই ডেফিসিয়েন্সি দেখা দেবে। এবার যদি দীর্ঘদিন আমাদের শরীরে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে এক্সেস হরমোন তৈরি করবে এবং সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করবে। এটা আমি ভিটামিন ডি ভিডিওতে আগেই বলেছিলাম। এটা সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আমি এতক্ষণে থাইরয়েডের জন্য ডিসকাশন করছি, প্রজাপতির মতন দেখতে, যার থেকে থাইরয়েড হরমোন T3, T4 আর ক্যালসিটোনিন নিঃসৃত হয়। আমাদের এই থাইরয়েড হরমোন আমাদের শরীর থেকে নিঃসৃত হয়ে আমাদের পুরো বডিতে আমরা যে খাবার খাই সেটাকে এনার্জিতে কনভার্ট করে আমাদের শরীরের প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গানের প্রত্যেকটা কাজকে স্বাভাবিকভাবে হতে সাহায্য করে। এবার হঠাৎ করে যদি কোনো কারণে এই T3 আর T4 হঠাৎ বেশি সিক্রেশন হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের বডির সমস্ত যা প্রসেস আছে সেগুলো ফাস্ট হয়ে যাবে এবং আমাদের বডি খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। তো তার জন্য আমাদের সমস্ত সেল, অর্গান সবকিছু ফাস্ট ফাস্ট চলবে। তো এর জন্য বডিতে প্রচন্ড পরিমাণ হিট তৈরি হবে এবং মেটাবলিজমের জন্য যে এনার্জিটা তৈরি হয়েছিল সেটা খুব তাড়াতাড়ির মধ্যে খরচা হয়ে যাবে আর আমাদের বডি খুব টায়ার্ড হয়ে পড়বে। এটাকেই বলা হয় হাইপার থাইরয়েডিজম। তাহলে আমাদের যে এই হাইপার থাইরয়েডিজমের প্রবলেম দেখা দেয়, তার একটা কারণ আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি দীর্ঘদিন ধরে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের কমতি থাকে, তাহলে আমাদের ছোট থেকে এই থাইরয়েডের প্রবলেম আসতে পারে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে, বা এটা জেনেটিক্যালি আসতে পারে। এটাকে অটো ইমিউনো ডিজিজ বলে। অনেক সময় এটা ছোট থেকে মানুষের বডিতে নিজের থেকে গ্রো হয়। আর কি কারণে হতে পারে? আর হতে পারে যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা কোনো কারণে ইনফ্লামেশন হয়ে ফুলে যায়, তখন এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ হয়ে অনেক বেশি হরমোন তৈরি করতে পারে। গলায় যদি কোনো লাম্প হয় তাহলেও হতে পারে। আর আরও কি কারণে হয়, যে আমাদের পিটুইটারিতে অনেক সময় নন ক্যান্সার টিউমার তৈরি হয়, যার জন্য টিএসএইচ ঠিকমতো সিক্রেশন হতে পারে না, সেই কারণেও অনেক সময় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যাক্টিভ হতে পারে। আর আমরা যদি কখনো আয়োডিনযুক্ত খাবার বা মেডিসিন কোনো কিছু বেশি নিই, তাহলেও এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় অ্যাক্টিভ হয়ে যায়। খুব ছোট বাচ্চা যাদের মধ্যে টাইপ 1 ডায়াবেটিস আছে আর তাদের যে ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে, তার জন্য তাদের এই থাইরয়েড হওয়ার চান্সেস খুব বেশি। তাহলে এই হাইপার থাইরয়েডিজমের জন্য কি কি প্রবলেম হতে পারে সেটা জেনে নিই। যেহেতু আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন খুব বেশি সিক্রেশন হচ্ছে, যার জন্য আমাদের বডি খুব বেশি ফাস্ট হয়ে গেছে, হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে। সবসময় প্রত্যেকটা সেল, প্রত্যেকটা অর্গান আগের নর্মালের তুলনায় ফাস্ট ফাস্ট চলছে, তো বডিতে অনেক বেশি শক্তি খরচা হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের মেটাবলিজমের ফলে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি খুব শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের বডি টায়ার্ড হয়ে যাচ্ছে। বডিটা সবসময় ফাস্ট থাকার জন্য বডিতে ঘাম তৈরি হচ্ছে, বারবার খিদে পাচ্ছে আর বারবার খাবার জন্য আমাদের শরীরে মোশন তৈরি হচ্ছে, বারবার টয়লেট যেতে হচ্ছে, অনেক সময় ডায়রিয়াও হয়ে যায়। আর এই বারবার মোশনের জন্য আমাদের ওয়েট অনেক লুজ হয়ে যায়। এছাড়া অনেক সময় বুক ধড়ফড় করে, মাথা ঝিমঝিম করে, মাথা ঘুরে যাওয়ারও প্রবলেম। সারাদিন যেহেতু রেস্ট পাচ্ছে না, মেজাজ অনেক সময় খিচখিচে হয়ে যায়, বডিতে কনফিডেন্সের অভাব থাকে, সবসময় একটা ভয় ভয় ভাব থাকে, অনেক সময় চুলকে লাল হয়ে যেতে পারে, চোখের যে সাইজ একটু স্বাভাবিকের তুলনায় বড় হয়ে সামনের দিকে এগিয়ে আসতে পারে, চুলের টেক্সচার খুব পাতলা হয়ে যায়, চুল পড়ে যায়, স্কিনের টেক্সচার খারাপ হয়ে যায়, স্কিনেরও অনেক রকম র্যাশ দেখা দিতে পারে। আর অনেক সময় বডির ইমিউনিটি পাওয়ার খুব কমে যায়, খুব উইকনেস হয়, গলা ফুলে যেতে পারে।
এতক্ষণ তো বুঝলাম হাইপার থাইরয়েডিজম, এবার বুঝবো হাইপোথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজম অনেক বেশি কমন, স্পেশালি ফিমেলদের মধ্যে খুব বেশি কমন। আমরা যখনই বলি যে কোনো মহিলা যাদের ওয়েট অনেক বেশি হয়ে গেছে, তাদের মধ্যে অনেকের মধ্যে আমরা দেখি থাইরয়েডের প্রবলেম আছে। আমাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডের টিএসএইচ হরমোন কোনো কারণে যদি সিক্রেশন না হয় বা খুব কম হয়, তাহলে আমাদের এই থাইরয়েড হরমোনগুলো খুব কম নিঃসৃত হয় বা নিঃসৃত হয় না। তখন কি হয়ে যায়, আমাদের বডির প্রত্যেকটা প্রসেস খুব স্লো হয়ে যায়, সাথে মেটাবলিজম প্রসেসও খুব স্লো হয়ে যায়। এই মেটাবলিজম স্লো হওয়ার কারণে আমরা যে খাবার খাই সেই খাবারটা এনার্জিতে কনভার্ট হতে পারে না। তখন কি হয়, সেটা শরীরে নানা স্থানে ফ্যাটের আকারে জমা হয় এবং আমাদের ওয়েটকে বাড়িয়ে তোলে। এই হাইপোথাইরয়েডিজম অনেক সময় ডেলিভারির পর মহিলাদের মধ্যে খুব কমনলি দেখা যায়, তবে এটা টেম্পোরারি। এছাড়াও অনেকে জেনেটিক্যালি হয়, খুব ছোট বয়স থেকে এই প্রবলেমটা থাকে। আর তখন আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে কোনো নন ক্যান্সারেবল টিউমার হয়ে গেলে তখন ওই টিএসএইচ হরমোন ঠিকভাবে সিক্রেশন হতে পারে না, তখন এই থাইরয়েড হতে পারে। আর যদি আমাদের গলার মধ্যে লাম্প তৈরি হয়, তখন অনেক সময় এই হাইপোথাইরয়েডিজমের প্রবলেম হতে পারে। আর গলায় যদি খুব বেশি ইনফ্লামেশন হয় বা ফুলে যায়, তখনও এই হাইপোথাইরয়েডিজমের প্রবলেম হতে পারে। এই হাইপোথাইরয়েডিজমের সব থেকে কমন প্রবলেম হচ্ছে অনেক বেশি ওয়েট গেন হয়ে যাওয়া, যার ফলে হাত পা মুখ সবকিছু ফোলা ফোলা দেখায়। অনেক বেশি ওয়েট থাকার জন্য অনেক সময় টায়ার্ডনেস এবং বডিতে লেজিনেস ফিল হয়, ডিপ্রেশন হতে পারে, এবং কনফিডেন্সের অভাব দেখা যেতে পারে। গ্রোয়িং বাচ্চাদের অনেক সময় হাইট এবং ব্রেনের ডেভেলপমেন্ট কমে যায়। ওমেনদের পিরিয়ডসের ইররেগুলারিটিস হতে পারে। আর অনেক সময় ওভারিতে সিস্ট দেখা যায় এবং কনসিভ করতেও অনেক সময় ডিফিকাল্টিস হতে পারে। স্কিন খুব বেশি ড্রাই ও খসখসে হয়ে যায়। আন্ডার আর এবং ঘাড়ের স্কিনে কালো কালো ছোপ ছোপ এবং খুব ড্রাই খসখসে হয়ে যায়। আর পুরো বডিতে আনওয়ান্টেড অনেক বেশি হেয়ার গ্রোথ হতে পারে, হেয়ার ফল হতে পারে, হেয়ারের টেক্সচার খারাপ হয়ে যেতে পারে এবং কনস্টিপেশন হতে পারে, আর কোল্ড ইনটলারেন্স হতে পারে। এই থাইরয়েডের প্রবলেম খুব ছোট বাচ্চা, মধ্যবয়স্ক, যাদের গ্রোয়িং এজ, বয়স্ক সবারই মধ্যে হতে পারে। তবে পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এটা 8% বেশি দেখা যায়। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আর এখান থেকে নিশ্চয়ই কিছু শিখতে পেরেছেন। যদি আপনাদেরও কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে থাইরয়েডের, খুব খারাপ বা ভালো, বা আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে like, comment and subscribe. Bye bye.